সকাল 9টা, এখনো দরজা খুলিনি দেখে মা দুবার ডেকে গেছে। বেলা 10টা 42। দরজা বেশ জোরে জোরে ধাক্কা দিয়ে ডাকছে। ভাবছে হয়তো এত ঘুম ঘুমাচ্ছে, নিশ্চয়ই সারা রাত জেগে ফোন ঘেটেছে। বেলা 11টা 30। থাকতে না পেরে, সাড়া না পেয়ে দরজা প্রায় ভেঙে ফেলা উপক্রম যখনই হলো, তখনই সবার মতো ছিটকিলিটাও আমার সাথে বিশ্বাসঘাতকতা করে দরজা থেকে খুলে গেল। কি গো মা, কি ভাবছো? এখনো কেন ঘুমাচ্ছি? হ্যাঁ গো, সত্যি আমি ঘুমাচ্ছি। কালের নিয়ম না মেনেই ঘুমিয়ে গেলাম চিরতরে। রাত 1টা 25 নাগাদ নিজের দেহটাকে ঝুলতে দেখে মনে হয়েছিল যাক, সবকিছু থেকে মুক্তি পাওয়া গেল। পরক্ষণে ভেবেছিলাম তোমার কথা, না না তুমি নও, আমার মায়ের কথা। বেলা 12টা, প্রায় 11 ঘন্টা হলো আমি নিজের দেহটাকে আয়না ছাড়া নিজের চোখেই দেখতে পাচ্ছি। কিন্তু বিশ্বাস করো, আমি এভাবে দেখতে চাইনি। আমাকে দেখতে চাইনি আমার আমিটাকে এভাবে ঝুলন্ত অবস্থায়, তোমাদের সকলকে। কিন্তু বিশ্বাস করো, আমাকে গলায় দড়ি পরিয়েছে আমার নিজের হাতে তিলে তিলে করে গড়া আমার এই জীবনটাই। আমিও চাইতাম বাঁচতে, কিন্তু বিশ্বাস করো আমি পারিনি বাঁচতে। আমিও চাইতাম হাসতে, কিন্তু পারিনি হাসতে। সবার মতো আমিও চাইতাম ভালোবাসতে, কিন্তু বিশ্বাস করো আমি পারিনি ভালোবাসতে। পারিনি আধুনিকতার নিয়ম মেনে সেলফিশের মধ্যেও আমাদের রিলেশন বাঁচাতে। দুপুর 1টা 30, আমার লাশটাকে নামানো হলো। সবাই বলছে পুলিশ কেস, তাই কেউ হাত লাগায়নি। কিন্তু মা আমার মুখটাকে বুকের মধ্যে আঁকড়ে ধরে চিৎকার করছিল। থামাতে পারিনি আমিও, মায়ের মাথায় হাত বুলাতে পারিনি আমিও। দুপুর 2টো, ভিড় করে থাকা মানুষের মধ্য থেকে হঠাৎ দেখলাম তোমার অগোছালো চুলের অভদ্রতা। দেখলাম এই প্রথমবারের মতো ব্যাকুল ভাবে আমাকে খোঁজার আপ্রাণ চেষ্টা। আমি হাসতে হাসতে বললাম, কি গো, কেমন শিক্ষা দিলাম? বলেছিলে না চলে যেতে, বলেছিলে না তুমি যে আর কষ্ট পাবে না আমার জন্য? কি গো, বলেছিলে না আমাকে আর মিস করবে না কোনোদিনও? তাহলে এখন কাঁদছো কেন? বিকেল 3টে 30। কে একজন বলে উঠলো, আর বডি ফেলে রাখা উচিত হবে না, পুলিশ কেস, পুলিশ এসে নিয়ে যাক, এবার তো পোস্টমর্টম করবে। ঠিক তখনই মনে হলো চিৎকার করে বলি যে না। বলতে ইচ্ছে হলো যে মা, আমি যে রক্ত দেখলে ভয় করে, কিন্তু আজও কেউ শুনলো না আমার কথা। বিকেল 4টে 20, আমাকে তোলা হলো ভ্যানে। শেষবারের মতো দেখলাম আমার বেড়ে ওঠা সাক্ষী স্বরূপ আমাদের বাড়িটাকে। মাকে কেউ সামনে আনেনি, অবশ্যই মা তখন অজ্ঞান হয়ে পড়েছে। চোখের সামনে অস্পষ্ট হয়ে উঠলো সমস্ত চেনা মানুষজন, হ্যাঁ সাথে তুমিও। সামলাতে পারিনি তোমাকেও, তো ইচ্ছে করছিল শেষবারের মতো কপালে ঠোঁট ছুঁয়ে বলি ভালো থেকো, কিন্তু উপায় নেই। থানায় এনে রেখেছিল আমাকে মুখে একটা প্লাস্টিক চাপা দিয়ে। কিছুক্ষণ পর পাঠানো হলো ময়না তদন্তে। আমাকে আমার মরে যাওয়া প্রাণটাকে আরো ক্ষত বিক্ষত করে বলে আমার বুক চিরে আমার মাথা ভেঙে আমার সত্তার অপমৃত্যুকে ওরা পরীক্ষা করবে। আমাকে ছিঁড়ে কেটে আবার সেলাই করে প্যাকেটে ভরে ফেলে দিল এক করে। খুব মায়া হচ্ছিল, 2 চোখ দিয়ে জল বেরোতে চাইছিল নিজের আমিটাকে এভাবে লাশ হিসেবে দেখতে, কিন্তু উপায় নেই। আমাকে মেরেছ তোমরাই, আমি মরতে চাইনি। আমাকে মেরেছ তোমরা, তাই আমি আর ফিরতে চাইনি। ভোর 3টে, আমাকে আবার নিয়ে আসা হলো বাড়িতে। এবার কিন্তু আমি একা আসিনি,
এসেছে আমার সাথে খাট সাজানো হয়েছে আমাকে। কিন্তু মা গো, তুমি তো জানো আমি মুখে চাপা দিয়ে শুতে পারি না, তাও ওরা আমাকে চাপা দিয়ে রেখেছে। একটু খুলে দাও না, কষ্ট হচ্ছে যে আমার। কি গো মা? ভোর 3:40। আমি এখন শ্মশান ঘাটে। আমার আগে নাকি আরো দুজন আছে। আমাকে ফেলে রেখে সবাই এদিক ওদিক চলে গেল, আমি একা। কিন্তু কেন? আমি তো একা থাকতে চাইনি। আমি তো চাইনি এই 22 বছরে নিজের সমস্ত সত্তাকে ছুঁড়ে ফেলে একটা ফটোতে মালা গলায় নিয়ে বেঁচে থাকতে। এসব যখন ভাবছি তখন কে যেন একটা বলে উঠলো, আর কত দেরি। নিজের ওপর করুণা হলো। ভাবলাম বেশ করেছি, যা হলো নিজের লোকেরাই যখন বলছে মারা যাবার পর আর কত দেরি হবে, তখন এভাবেই ভালো আছি। কিছুক্ষণ পরে দেখলাম দূরে একটা কাঠের স্তূপ সাজানো, আর আমার পাশে কারা যেন বলা বলি করছে, ওই চিতাটাই তো। ঘোর যখন ভাঙলো তখন আমি জ্বলছি। জ্বলতে দেখে মা চিৎকার করে উঠেছে, আর তাতেই আমার সমুদ্র ফিরে পেলাম। কেঁদেছিলে তুমিও, ভেঙে পড়েছিলাম আমিও। কিন্তু আজ আমাকে জ্বলতে দেখে তোমরা কাঁদছো কেন, যখন তোমরাই আমাকে জ্বলিয়েছো? স্বপ্ন আশা হারায় মানে ভাঙে